এই পূর্ণিমার চাঁদ সাক্ষী থাক, আমি তোমাকে শুধু মা নয়, জীবনসঙ্গী হিসেবে চাই। গতকাল পূর্ণিমা ছিল। ছাদে গিয়েছিলাম কাপড় নামাতে। চাঁদের আলো সারা ছাদ রূপালি হয়ে আছে। ছেলে হঠাৎ ছাদে উঠে এল। মা, কি সুন্দর চাঁদ! হ্যাঁ, খুবই সুন্দর গু। দুজনেই চাঁদের দিকে তাকিয়ে দাঁড়ালাম। হঠাৎ ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, মা, এই চাঁদের আলো তোমাকে আরও সুন্দর লাগছে গু। আমি হাসলাম। বাজে কথা বলিস না গি। না মা, আমি সত্য বলছি। তুমি জানো, আমি প্রতি পূর্ণিমার রাতে ছাদে এসে চাঁদের কাছে একটা ইচ্ছা প্রকাশ করি গি। কি ইচ্ছা? ছেলে আমার হাত ধরল। ইচ্ছা করি তুমি আমার স্ত্রী হও। এই পূর্ণিমার চাঁদের মতো পূর্ণ হোক আমাদের জীবন। আমার হাত তার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু সে আরও শক্ত করে ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু এই চাঁদ সাক্ষী, আমি তোমাকে একজন পুরুষের মতো ভালোবাসি। চাঁদের আলো আমার মুখে পড়ছিল। ছেলের চোখেও সেই আলোর প্রতিফলন। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নাম নিয়ে, নতুন পরিচয় নিয়ে। কি তুই কি বলছিস জানিস? আমি জানি মা। কিন্তু ভালোবাসায় কোনো বাধা মানে না। এই চাঁদের মতো আমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে গি। রাতের হাওয়া আমার শাড়ি উড়িয়ে দিচ্ছিল। ছেলের কথা আমার কানে বাজছিল। চাঁদ দেখে আর ভালো লাগছিল না। ছাদ থেকে নেমে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালবিকা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, তানভি আর শায়েন। তানভি ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। শায়েন ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমাদের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছিল তা এতটাই বিচিত্র যে আজও মনে হয় যেন স্বপ্ন দেখছিলাম। কিন্তু না, সব সত্যি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি কথা, প্রতিটি অভিজ্ঞতা একদম বাস্তব। আর সেই ঘটনার শুরু হয়েছিল গত বছরের সেই পূর্ণিমার রাতে। সেদিন রাতে আমি ছাদে কাপড় নামাতে গিয়েছিলাম। চাঁদের আলো এতটাই উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল দিনের আলো। হঠাৎ তানভি ছাদে উঠে এল। সে আমার বড় মেয়ে, খুবই মেধাবী আর সুন্দরী। কিন্তু সেদিন তার আচরণে কিছু অদ্ভুত ছিল। মা, সে বলল, এই চাঁদটা কি সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর আমি বললাম। তানভি আমার পাশে এসে দাঁড়াল। মা, তুমি জানো, আমি প্রতি পূর্ণিমার রাতে একটা বিশেষ ইচ্ছা করি। কি ইচ্ছা? আমি জিজ্ঞেস করলাম। ইচ্ছা করি যে গি। সে থেমে গেল। তারপর হঠাৎ আমার হাত ধরে বলল, মা, আমি চাই আমরা দুজন এই চাঁদের নিচে একসাথে নতুন জীবন শুরু করি গি। আমি একটু অবাক হলাম। মানে? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাবে। কিন্তু এই চাঁদ সাক্ষী, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, আরও বেশি কিছু হিসেবে ভালোবাসি গু। আমার মাথা ঘুরতে লাগল। তুই কি বলছিস তানভি? মা, আমি বলছি যে আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নাম নিয়ে, নতুন পরিচয় নিয়ে। কি? তার কথা শুনে আমার গা ছমছম করতে লাগল। কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করলাম, তানভীর চোখে কোনো কামনা বা অদ্ভুত আবেগ নেই। বরং তার চোখে ছিল গভীর দুশ্চিন্তা। তানভি, তুই ঠিক আছিস তো? আমি তার কপালে হাত দিলাম। হঠাৎ সে কেঁদে ফেলল। মা, আমি পারছি না। আমি এই কথাগুলো বলতে চাইছি না। কিন্তু মনে হচ্ছে কেউ যেন আমার মুখ দিয়ে বলিয়ে নিচ্ছে গিয়ে। আমি বুঝতে পারলাম কিছু একটা গোলমাল হচ্ছে। কি হয়েছে তানভি? সব খুলে বলু। মা, গত সপ্তাহ থেকে আমার খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন হচ্ছে। স্বপ্নে দেখি যে আমি তোমার সাথে এরকম কথা বলছি। আর আজ রাতে মনে হচ্ছে সেই স্বপ্নই বাস্তব হয়ে গেছে গি। আমি তানভিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছু হবে না মা। আমরা ডাক্তার দেখাবো। কিন্তু পরের দিন সকালে আরও অদ্ভুত ঘটনা ঘটল। শায়েন, আমার ছোট ছেলে, আমার কাছে এসে বলল, মা, আমি গতরাতে তানভি দিদির সাথে তোমার কথাবার্তা শুনেছি। আমি চমকে গেলাম। তুই কোথা ছিলি? আমি ছাদে উঠেছিলাম চুপচাপ। কিন্তু মা, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমিও গতকাল রাতে একই রকম স্বপ্ন দেখেছি গিয়ে।
কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম যে আমিও তোমার সাথে এরকম কথা বলছি। আর মনে হচ্ছিল যেন কেউ আমার মুখ দিয়ে কথা বলিয়ে নিচ্ছে গিয়ে। এবার আমার সত্যিই ভয় লাগল। 2 সন্তানের একই রকম অভিজ্ঞতা? এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ঘটনা নয়। সেদিন সন্ধ্যায় সুদীপ অফিস থেকে ফিরে এল। আমি তাকে সব বললাম। সুদীপ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন তানভি আর শায়েন নিজেরাই সব কিছু খুলে বলল, তখন সেও চিন্তিত হয়ে পড়ল। আমরা ডাক্তার দেখাবো, সুদীপ বলল। কিন্তু পরের দিন সকালে আরও অবিশ্বাস্য ঘটনা ঘটল। সুদীপ নিজেই আমার কাছে এসে বলল, মালবিকা, আমারও একই রকম স্বপ্ন হয়েছে রাতে গু। কি বলছিস? আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমার সাথে অদ্ভুত সব কথা বলছি। আর মনে হচ্ছিল যেন আমার চেতনা নেই, কেউ আমাকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছে গিয়ে। এবার আমি সত্যিই আতঙ্কিত হয়ে গেলাম। পুরো পরিবারের একই অভিজ্ঞতা। এটা কি হচ্ছে? সেদিনই আমরা একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার সব শুনে বললেন, এটি একটি অস্থায়ী মানসিক সমস্যা হতে পারে। কিন্তু পুরো পরিবারের একসাথে এরকম হওয়া খুবই বিরল। তিনি কিছু টেস্ট করালেন আর ওষুধ দিলেন। কিন্তু কোনো উন্নতি হল না। বরং পরের কয়েক রাতে আরও অদ্ভুত স্বপ্ন আসতে লাগল। একদিন সকালে তানভি আমার কাছে এসে বলল, মা, আমি মনে করি এটা কোনো প্রাকৃতিক সমস্যা নয় গে। মানে? আমি ইন্টারনেটে সার্চ করেছি। এরকম ঘটনার কিছু উল্লেখ পেয়েছি। সেখানে বলা আছে যে কোনো অতিপ্রাকৃত শক্তি মানুষের মনে প্রভাব ফেলতে পারে গি। কি বাজে কথা, সুদীপ বলল। কিন্তু শায়েন বলল, বাবা, আমি গতকাল রাতে স্বপ্নে একটা কালো ছায়া দেখেছি। সেই ছায়া আমাদের সবার চারপাশে ঘুরছিল। তানভিও বলল, হ্যাঁ, আমিও একই ছায়া দেখেছি। সুদীপ এবং আমিও স্বীকার করলাম যে আমরাও সেই ছায়া দেখেছি। এবার আমরা একজন পুরোহিতের কাছে গেলাম। তিনি আমাদের বাড়িতে এসে কিছু অনুষ্ঠান করলেন। কিন্তু কোনো ফল হল না। তারপর একদিন আমাদের প্রতিবেশী শ্যামলা আন্টি এসে বললেন, মালবিকা, তোমাদের বাড়িতে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনি গি। কি রকম আওয়াজ? মনে হয় যেন কেউ কাঁদছে। আর কখনো কখনো মনে হয় যেন কেউ গুনগুন করে গান গাইছে গি। আমরা কিন্তু কোনো আওয়াজ শুনিনি। এটা আরও রহস্যজনক। সেই রাতে আমি সবাইকে বললাম, আজ আমরা সবাই একসাথে বসে থাকব। দেখি কি হয়। রাত 10টার সময় আমরা 4 জনই ড্রয়িং রুমে বসলাম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। জানালা দরজা সব বন্ধ ছিল। তারপর সবার আগে শায়েনের চোখ ভারী হয়ে এল। সে যেন ঘুমিয়ে পড়ল, কিন্তু চোখ খোলা থাকল। শায়েন, আমি ডাকলাম। কিন্তু শায়েন আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত গলায় বলল, আমি শায়েন নই। আমাদের 3 জনের গা ছমছম করে উঠল। তুমি কে? সুদীপ জিজ্ঞেস করল। আমি এই বাড়ির আগের মালিক। আমার নাম নীলকান্ত। তানভি কাঁপতে কাঁপতে বলল, আপনি কি চান? আমি মরে গিয়েছিলাম 50 বছর আগে। কিন্তু আমার আত্মা এই বাড়িতে আটকে আছে। আমি চাই তোমরা আমার কবর খুঁজে বের করো আর আমার শেষকৃত্য সঠিকভাবে সম্পন্ন করো। আপনার কবর কোথায়? আমি জিজ্ঞেস করলাম। এই বাড়ির পেছনের বাগানে, বট আমগাছের নিচে। হঠাৎ শায়েনের চোখ বন্ধ হয়ে গেল আর সে মাটিতে পড়ে গেল। আমরা তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। পরের দিন সকালে শায়েন জেগে উঠে বলল যে সে কিছুই মনে নেই। আমরা পেছনের বাগানে গিয়ে আমগাছের নিচে খনন করলাম। সত্যিই সেখানে পুরনো কিছু হাড়গোড় পেলাম। আমরা সেই হাড়গোড় নিয়ে শ্মশানে গিয়ে সঠিকভাবে দাহ করলাম। পুরোহিতের মাধ্যমে সব রকম অনুষ্ঠান করলাম। সেই রাত থেকে আমাদের আর কোনো অদ্ভুত স্বপ্ন হয় না। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একটা মাস পরে আমাদের বাড়িতে একজন বৃদ্ধ লোক এসে হাজির হল। আমি নীলকান্তের ছেলে, সে বলল। আমার নাম বিমল। আমি জানতে পেরেছি যে আপনারা আমার বাবার আত্মার শান্তির জন্য কাজ করেছেন। আমরা সব কিছু খুলে বললাম। বিমল কেঁদে ফেলল। আমার বাবা হঠাৎ মারা গিয়েছিলেন। তখন আমি খুব ছোট ছিলাম। আমার মা পাগল হয়ে গিয়েছিল। আমরা এই বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গা চলে গিয়েছিলাম। কিন্তু বাবার শেষকৃত্য ঠিকমতো হয়নি গিয়ে। সে একটা পুরনো ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করল। এগুলো আমার বাবার। এগুলো আপনাদের কাছে রাখি। আপনারা আমার বাবার চেয়ে ভালো যত্ন নিয়েছেন। আমরা সেই কাগজপত্র দেখলাম। সেখানে নীলকান্তের অনেক ছবি, তার জীবনের নানা স্মৃতি ছিল। বিমল চলে যাওয়ার পর আমরা অনুভব করলাম যে আমাদের বাড়িতে একটা শান্তি নেমে এসেছে।
মনে হচ্ছিল যেন নীলকান্তের আত্মা সত্যিই শান্তি পেয়েছে। কিন্তু আরও অবাক করার মতো ঘটনা ঘটল কয়েকদিন পর। তানভি একদিন আমাকে বলল, মা, আমি গতকাল রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম যে একজন বৃদ্ধ লোক আমাদের ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলছিলেন যে তিনি এখন শান্তিতে আছেন। শায়নও বলল, আমিও একই স্বপ্ন দেখেছি। সুদীপ আর আমিও স্বীকার করলাম যে আমরাও সেই স্বপ্ন দেখেছি। এইভাবে আমাদের পরিবারের সাথে যে অদ্ভুত ঘটনা ঘটেছিল তার একটা সুন্দর সমাপ্তি হয়েছিল। কিন্তু এর পরেও আরও কিছু রহস্যজনক ঘটনা ঘটেছিল। একদিন আমাদের বাগানে নতুন একটা গাছ গজিয়ে উঠল। সেই গাছে অদ্ভুত রকমের ফুল ফুট। স্থানীয় বাগানবিদরা বললেন যে এরকম গাছ তারা কখনো দেখেনি। এই গাছের ফুল থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হতো যা মনে শান্তি আনত। আমরা বুঝতে পারলাম যে এটা নীলকান্তের আশীর্বাদ। যেই বাগানে তার দেহাবশেষ ছিল সেখানে এখন একটা পবিত্র গাছ জন্মেছে। আরও একটা অদ্ভুত ঘটনা হল যে আমাদের বাড়িতে এখন অনেক পাখি আসে। বিশেষ করে রাতে পেঁচারা এসে সেই গাছের ডালে বসে। কিন্তু এরা কোনো অশুভ লক্ষণ নয়, বরং একটা শান্তির পরিবেশ তৈরি করে।